আচ্ছা, আজকে আমি প্রোটিওমিক্স পড়াচ্ছি। এটাও মাস্টার্স এমএসসি পিজির একটা টপিক। এটা একটা ভীষণ ভাস্ট টপিক, কিন্তু যেহেতু এটা অনলাইন ক্লাস সেহেতু আমি অনেকটা ছোটো করে পড়াচ্ছি, কিন্তু যতটা পড়াচ্ছি ততটা পুরোটা পড়বি। সেখান থেকেই কোয়েশ্চেন আসার খুব হাই চান্স, বিকজ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আর সেকেন্ড হচ্ছে, হয়তো হাই লেভেলের জিনিসপত্র না পড়তে হতে পারে, কিন্তু যেগুলো আমি পড়াচ্ছি সেগুলোকে স্ট্রেস করে অবশ্যই পড়বি এবং অ্যাপ্লিকেশনসগুলো পড়বি। যে ইনস্ট্রুমেন্টেশনসগুলো পড়াবো সেই ইনস্ট্রুমেন্টেশনসগুলো মোটামুটি একটা হালকা করে পড়বি, যদিও খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, ম্যাথামেটিক্যাল ডেটা ফর্মুলা অটোতে যাওয়ার দরকার নেই, কিন্তু ইনস্ট্রুমেন্টেশনসগুলো পড়বি। এটা শুধু যে এমএসসিতে লাগবে তা নয়, ফিউচারে নেট পরীক্ষা যারা দিবি তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোটিওমিক্সটা কি? Proteomics is large-scale study of proteins, particularly their function and their structure. এটা যদি একটা অর্গানিজম ধরি আর এটা যদি তার একটা ক্রোমোজোম ধরি, তার মধ্যে ধর জিন 1, জিন 2, জিন 3, জিন 4, জিন 5 আছে। এই সব জিনগুলোকে দিয়ে দ্য সাম টোটাল অফ অল জিনসকে আমি বলছি জিনোম। সিমিলারলি এই জিনগুলো এক একটা এমআরএনএ দেবে, যেহেতু যদি ধরে নিই এটা একটা ইউক্যারিওটিক, তাহলে এটা মোনোসিস্টনিক মাল্টিপল এমআরএনএ দেবে। এই এমআরএনএগুলো আবার প্রোটিনে ট্রান্সলেটেড হবে। এই যে প্রোটিন একটা অর্গানিজমের দ্য সাম টোটাল অফ অল প্রোটিনসকে আমি বলতে পারি প্রোটিওম। আর দ্য স্টাডি অফ প্রোটিওম অন আ লার্জ স্কেল, অবভিয়াসলি অন আ লার্জ স্কেল, যখন প্রোটিওম বলছি আমি কিন্তু একটা কোনো প্রোটিনকে স্টাডি করছি তা নয়, আমি কিন্তু অন আ লার্জ স্কেল স্টাডি অফ প্রোটিন করছি, তখন সেটাকে আমি বলছি প্রোটিওমিক্স। তাহলে স্টাডি অফ প্রোটিনস অন আ লার্জ স্কেল বলা যেতে পারে প্রোটিওমিক্স। প্রোটিনস পারটেনিং টু 3 ডিফারেন্ট অ্যাসপেক্টস বা 3খানা পার্সপেক্টিভস আছে প্রোটিওমিক্সের। কী কী প্রোটিওমিক্স? একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিওমিক্স, একটা হচ্ছে এক্সপ্রেশন প্রোটিওমিক্স, একটা হচ্ছে ফাংশনাল প্রোটিওমিক্স। এবার প্রথমে আমি আসছি স্ট্রাকচারাল প্রোটিওমিক্সের। হোয়াট ইজ স্ট্রাকচারাল প্রোটিওমিক্স? এখানে ডেফিনেশনে যেটা বলা আছে, স্ট্রাকচারাল প্রোটিওমিক্স ডিলস উইথ দ্য স্ট্রাকচার অফ প্রোটিনস, দ্যাট ইজ দ্য 3-dimensional স্ট্রাকচার এবং স্ট্রাকচারাল কমপ্লেক্সিটিস। এটা দেখা যায় এই যে কোনো প্রোটিনের 3-dimensional স্ট্রাকচার। আমরা জানি প্রোটিন ইজ মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস। অ্যামিনো অ্যাসিডস মানে কি থাকে? একটা সি থাকলো, একটা NH2 গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকবে এবং একটা আর গ্রুপ থাকবে। এটা যদি হাইড্রোজেন হয় ওটা গ্লাইসিন হবে, এটা যদি মিথাইল হয় এটা অ্যালানিন হবে, এবং এই গ্রুপ অনুযায়ী এই অ্যামাইনো অ্যাসিডগুলো চেঞ্জ হবে। এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো যখন পরপর থাকে দ্যাট ইজ আ পেপটাইড। সেই পেপটাইডটা ফোল্ড করে 3-dimensionally যখন আসবে দ্যাট ইজ আ প্রোটিন। তো এই প্রোটিনের স্ট্রাকচারটাকে অ্যানালাইজ করা, যখন আমরা লার্জ স্কেলে প্রোটিনগুলো স্ট্রাকচার অ্যানালাইজ করবার চেষ্টা করছি তখন সেটাকে আমি বলছি স্ট্রাকচারাল প্রোটিওমিক্স। এটা হোমোলজি মডেলিং দিয়ে করা যায়। হোমোলজি মডেলিং মানে ধর আমি জিন স্ট্রাকচারটা জানি বা প্রোটিনে পরপর কী কী অ্যামিনো অ্যাসিডস আছে সেটা আমি জানি, সেই জিন স্ট্রাকচারের থেকে জিনের পরপর কী কী আছে সেটা জানার থেকে আমি প্রোটিনের স্ট্রাকচার না, প্রোটিনের মানে পরপর কী কী প্রোটিন আছে বা প্রোটিনের পেপটাইডে কী কী পরপর অ্যামিনো অ্যাসিডস আছে সেটা আমি জেনে নিতে পারছি। সেই অ্যামিনো অ্যাসিডটাকে আমি সফটওয়্যারে ফেলে আমি একটা স্ট্রাকচারকে প্রিডিক্ট করতে পারি। কিন্তু এখানে কিন্তু হোমোলজি মডেলিংয়ে কিন্তু স্ট্রাকচারটা কিন্তু জাস্ট আমরা প্রিডিক্ট করছি যে পরপর কী কী অ্যামাইনো অ্যাসিড আছে। এটা ধর একটা বড় অ্যামাইনো অ্যাসিড, এখানকার আর গ্রুপ অনুযায়ী তারা বিভিন্ন রকম ফোল্ড করতে পারে, বিভিন্ন জায়গায় চ্যাপেরন্স বসবে, এবং সেই অনুযায়ী আমরা এটা প্রেডিক্ট করতে পারি এটা হয়তো এই শেপটা নিতে পারে। কিন্তু এই হোমোলজি মডেলিং ইজ বেসড অপন প্রেডিকশন। কিন্তু আসলে যখন আমি এটা স্ট্রাকচারটা অ্যানালাইজ করছি তখন আমার দুখানা টেকনিক আছে। একটা হচ্ছে দুখানা টেকনিক না, আরও টেকনিক আছে, এই দুটো হচ্ছে ম্যাক্সিমালি ইউজ করা হয়। একটা হচ্ছে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, একটা হচ্ছে NMR স্পেকট্রোস্কোপি, যেটা দুটোই আমরা শুনেছি। খুব শর্টে আমি তোদেরকে বলে দিচ্ছি, এটা পারলে একটু বেশি করে পড়িস। আর যদি তোরা নেটের জন্য প্রিপেয়ার করিস এই চ্যাপ্টারটা অবশ্যই একটু ডিটেলসে বেশি পড়বি। সেকেন্ড পার্ট হচ্ছে এক্সপ্রেশন প্রোটিওমিক্স। এক্সপ্রেশন মানে কি? যখন আমরা জিনটাকে এক্সপ্রেস করছি প্রোটিনে, এবং প্রোটিন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ স্টাডি অফ দ্য এক্সপ্রেশন অফ টোটাল প্রোটিনস আন্ডার 2 ডিফারেন্ট কন্ডিশনস। তার মানে এটার মানেটা কি? ধর আমি এটা একটা সেল, এটা একটা সেল, এর মধ্যে অনেক প্রোটিন আছে, এর মধ্যে অনেক প্রোটিন আছে। আমি জানতে চাইছি ধর দিস ইজ আ নর্মাল সেল আর দিস ইজ আ ডিজিজড সেল। আমি জানতে চাইছি যে নর্মাল সেল আর ডিজিজ সেলের মধ্যে প্রোটিনসের এক্সপ্রেশনে কী তফাৎ। সেটা হচ্ছে যখন আমি এই কাজটা করবার চেষ্টা করছি এবং লার্জ স্কেল আমি প্রোটিনের চেঞ্জ দেখবার চেষ্টা করছি, মানে এখানে এতগুলো প্রোটিন আছে, এখানে এতগুলো প্রোটিন আছে, তাহলে এখান থেকে আলাদা হয়েছে কি? ডিজিজ প্রোটিনে হয়তো কিছু কিছু প্রোটিন বেশি এক্সপ্রেস করেছে, কিছু কিছু প্রোটিন কম এক্সপ্রেস করেছে, কিছু কিছু করেনি।
এই চেঞ্জেসগুলো যখন আমি লার্জ স্কেলে দেখবার চেষ্টা করছি তখন দ্যাট ইজ এক্সপ্রেশন প্রোটিওমিক্স। এটা এরকমও হতে পারে, ধর দুটোই ডিজিজড সেল, একটাতে আমি ট্রিটমেন্ট দিয়েছি, একটা আনট্রিটেড। তাহলে আনট্রিটেডের থেকে কী আনট্রিটেড যেটা আছে সেখান থেকে যদি ট্রিটমেন্ট দেওয়ার পরে কী প্রোটিন এক্সপ্রেশনে চেঞ্জ হচ্ছে সেটা যখন আমি দেখবার চেষ্টা করছি, দিস থিংস কাম আন্ডার এক্সপ্রেশন প্রোটিওমিক্স। এক্সপ্রেশন প্রোটিওমিক্স করবার জন্য আমরা 2 ডাইমেনশনাল জেল করতে পারি, মাস স্পেকট্রোস্কোপি করতে পারি এবং মাল্টিটফ করতে পারি। আমি এই ইয়েগুলোতে আসছি আস্তে আস্তে। থার্ড হচ্ছে ফাংশনাল প্রোটিওমিক্স। আমি প্রোটিনের স্ট্রাকচার জেনে নিলাম, আমি প্রোটিনের এক্সপ্রেশন জেনে নিলাম যে ও কীরকম এক্সপ্রেশন করছে, বেশি করছে না কম করছে সেটা জেনে নিলাম। এবার এই প্রোটিনটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে উইথ আদার প্রোটিনস এবং একটা সিগন্যালিং পাথওয়ের মধ্যে তার পজিশনটা কোথায় বা তার পার্টনার কারা কারা। ধর এই প্রোটিনটাকে আমি আইডেন্টিফাই করেছি, এই প্রোটিনটা একটা সিগন্যালিং পাথওয়ের মেম্বার, সেই সিগন্যালিং পাথওয়েটা কী, বা এই প্রোটিনটা আর কোন কোন প্রোটিন বা আর কোন কোন মলিকিউলসের সাথে বা কম্পাউন্ডের সাথে কাজ করছে, এই পুরো জিনিসটাকে ফাইন্ড আউট করা হচ্ছে ফাংশনাল প্রোটিওমিক্স। ফাংশনাল প্রোটিওমিক্স তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডিং প্রোটিন ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ আনভেইলিং মলিকিউলার মেকানিজম উইদিন দ্য সেল, দ্যাট ইজ ইট ক্যান বি সিগন্যালিং পাথওয়েজ, ডিপেন্ডস অন ফাইন্ডিং আউট দ্য ইন্টারাক্টিং পার্টনার্স অফ দ্য প্রোটিন। তাহলে এটা যেটা ফাংশনাল, ওখানে যেরকম বলছিলাম 2D জেল করতে পারি, মাস স্পেকট্রোস্কোপি করতে পারি, মাল্টিটফ করতে পারি, এখানে সেরকম একটা কোনো প্রসিডিওর নয়, এখানে কিন্তু মাল্টিপলি আমাকে ফাংশনাল অ্যানালাইজটা করতে হবে, ফাংশনাল স্টাডিজগুলো করতে হয়। মানে আমাকে একটা প্রোটিন ধরে ধরে হয়তো বিভিন্ন জিনিসকে ব্লক করে, সাইলেন্স করে, নক আউট করে, এসব করে আমাকে সেটার পাথওয়েটাকে হয়তো বার করতে হতে পারে এবং সেখানে আমাকে অনেক রকম স্টাডি হতে পারে, রিপোর্টার স্টাডি হতে পারে, প্রোমোটার স্টাডি হতে পারে, বিভিন্ন মাল্টিপল স্টাডি দিয়ে আমাকে এই ফাংশনাল প্রোটিওমিক্সে কাজে লাগাতে হয়। আচ্ছা, প্রথমে স্ট্রাকচারাল প্রোটিওমিক্সের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলছিলাম এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এক্স রে ক্রিস্টালোগ্রাফি মানে কি, এখানে হচ্ছে এক্স রে মাধ্যমে, মানে যেই স্যাম্পলটা আমি নিচ্ছি তার উপর আমি এক্স রে ফেলছি এবং সেই এক্স রের মাধ্যমে আমি জানতে পারছি যে স্যাম্পলের স্ট্রাকচারটা কী। তাহলে সেটা কী করা হয়, বেসিক্যালি স্যাম্পলটা নিয়ে ক্রিস্টালাইজ করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্যাম্পলসগুলো ক্রিস্টালাইজ করা যায় না সেগুলোকে কিন্তু এক্স রে ক্রিস্টালোগ্রাফি করা যাবে না। তাহলে আমি প্রথমে স্যাম্পলটাকে নিয়ে ক্রিস্টালাইজ করব, এই যে ক্রিস্টালাইজড স্যাম্পলটা আছে তার মধ্যে আমি এক্স রে ফেলবো। এক্স রেগুলো কী হবে, এখানে পরে ডিফ্র্যাক্টেড হবে অ্যাট ভেরিয়াস অ্যাঙ্গেলস। এই ডিফ্র্যাকশন যে প্যাটার্নটা সেটা একটা ডিফ্লেক্টরে বা একটা ডিফ্লেক্টর না, একটা রিসিভারে পড়বে। সেটা একটা রিসিভার যখন পড়বে, সে রিসিভ করবে, সে কী কী মেজার করবে, যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনসগুলো কী কী আলাদা এবং ইন্টেন্সিটিস, যে ডিফ্লেকশনের ইন্টেন্সিটি, এটা যে ইন্টেন্সিটিতে পড়বে নিশ্চয়ই সেই ইন্টেন্সিটিতে যখন ডিফ্র্যাকশন হবে ইন্টেন্সিটিটা নিশ্চয়ই চেঞ্জ হবে, সেই ডিফ্র্যাকশন ইন্টেন্সিটি, এই ডিফ্র্যাকশনের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে, এই অ্যাঙ্গেলগুলো আর এই ইন্টেন্সিটি চেঞ্জেসগুলো করে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেবে। সেই প্যাটার্নটাকে আমরা স্টাডি যদি আমরা করি সেটা আমার 3D স্ট্রাকচার দেবে, 3D স্ট্রাকচার অফ ইলেকট্রন ডেন্সিটি। এই যে ম্যাপটা, এই যে অ্যাঙ্গেলগুলোর উপর বেস করে বা এই যে ইন্টেন্সিটি অফ ডিফ্র্যাকশনের উপর বেস করে যেই আমাকে একটা কম্পিউটার যেটা আমাকে দেবে সেটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার দেবে। কিসের 3D স্ট্রাকচার দেবে না, ইলেকট্রন ডেন্সিটি। এখানকার ইলেকট্রন ডেন্সিটি অনুযায়ী কিন্তু জিনিসগুলো এক্সরেসগুলো ডিফ্র্যাকশন হচ্ছে এবং সেই ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি ডিফ্র্যাক্টেড হচ্ছে, কোথায় কম ডিফ্র্যাক্টেড হচ্ছে, সেই অনুযায়ী একটা ইলেকট্রন ডেন্সিটির একটা 3D ম্যাপ দেবে। সেই ইলেকট্রন ডেন্সিটিটাকে আমি অ্যানালাইজ করে তার অ্যাটমিক এবং মলিকুলার স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টালকে কিন্তু জেনে নিতে পারবো। আচ্ছা, এই 3D স্ট্রাকচারটাকে আমি যে জানবো, এটার জন্য এই ইন্টারপ্রিটেশনটা কিন্তু খুব এক্সপার্টসরা করতে পারে, যে 3D স্ট্রাকচার থেকে এই যে ইলেকট্রন ডেন্সিটি, যে 3D স্ট্রাকচার অফ ইলেকট্রন ডেন্সিটি যে ম্যাপটা পাবো সেটার থেকে তার অ্যাটমিক কিংবা মলিকুলার স্ট্রাকচারটাকে ডিরাইভ করা, এই ক্রিস্টালের অ্যাটমিক বা মলিকুলার স্ট্রাকচারটাকে ডিরাইভ করবার জন্য কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল এবং কেমিক্যাল ডেটাকে একসাথে করা হয়, অনেক অঙ্ক করা হয় এবং তার সাথে এই স্যাম্পলের যা কেমিস্ট্রি জানা আছে সেগুলোকে একসাথে জেনে তারপরে এই পুরো স্ট্রাকচারটাকে ডিসাইফার করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে NMR স্পেকট্রোস্কোপি। NMR মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি। এখানে কি করা হয়, এখানে যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়। ম্যাগনেটিক ফিল্ডে রেখে এটাকে এক্সাইট করা হয় বাই মিনস অফ রেডিও ওয়েভস। ওখানে যেরকম এক্সরে দিয়ে এটাকে হিট করা হতো, এখানে রেডিও ওয়েভস দিয়ে এটাকে এক্সাইট করা হচ্ছে। এটাকে যেই এই স্যাম্পলকে যখন রেডিও ওয়েভস দিয়ে এক্সাইট করা হচ্ছে, এর যে ম্যাগনেটিক ফিল্ড আছে আশেপাশে, এই স্যাম্পলটা
দিয়ে একটা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স তৈরি হচ্ছে এবং এই রেজোনেন্সের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই এক্সাইটেশনের জন্য। এই চেঞ্জেসগুলো ডিটেক্ট করায় রেডিও রিসিভার্স দিয়ে। রেডিও রিসিভার্স এই চেঞ্জেসগুলো ডিটেক্ট করে ফাইনালি এই চেঞ্জেসগুলো দিয়ে আমরা বলতে পারি যে এটা কী স্যাম্পল হতে পারে, কারণ এই চেঞ্জ একটা চেঞ্জ এক রকম স্পেসিফিক হয়। তাহলে ডিটেকশনটা কী দিয়ে হয়? এখানে লোকাল ম্যাগনেটিক ফিল্ডস অ্যারাউন্ড অ্যাটমিক নিউক্লিয়াই। এই স্যাম্পলের মধ্যে যে অ্যাটমসগুলো আছে তার যে নিউক্লিয়াই চারধারে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জেসগুলো বিকজ অফ দ্য এক্সাইটেশন সেটাকে ডিটেক্ট করে আমরা কিন্তু একটা স্যাম্পলের ব্যাপারে আইডিয়া করতে পারি বা স্যাম্পলের স্ট্রাকচারটাকে ডিরাইভ করতে পারি। এটাকে বলা হয় NMR স্পেকট্রোস্কোপি বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি এক্সপ্রেশন প্রোটিওমিক্স। এক্সপ্রেশন প্রোটিওমিক্স মানে প্রোটিনটা এক্সপ্রেস করছে, মানে লার্জ স্কেল এক্সপ্রেশনকে আমি হয়তো দেখছি, যেটা আমি বললাম যে এই সেলটা ধর ডিজিজড, এই সেলটা ধর নর্মাল। আমি দেখতে চাইছি যে এর মধ্যে যে প্রোটিনগুলো আছে সেটা কতটা ডিফারেন্ট ফ্রম এর মধ্যে যে প্রোটিনগুলো আছে তার এক্সপ্রেশন প্যাটার্নে কতটা ডিফারেন্ট আছে। তখন আমি কি করব না, আমরা পেজ সবাই করেছি পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। তো পেজের মতোই আমি পেজ বলছি না, এখানে 2D জেল ইলেকট্রোফোরেসিস, এটাও একটা জেল ইলেকট্রোফোরেসিস। আমি কী করবো, এর থেকে যত প্রোটিন আছে সেটা একটা নিলাম আমি, এর থেকে যত প্রোটিন আছে সেটাও আমি কালেক্ট করলাম, কালেক্ট করে এই দুটোকে আলাদা করে 2D জেল করলাম। এবার এই 2D জেলটা কি? 2D জেল মানে হচ্ছে এইটা ধর জেল, এখানে ধর আমার স্যাম্পলটা আমি এমনভাবে প্লেস করলাম, স্যাম্পলটা প্রথমে সেপারেট করবে। ইউজুয়ালি জেলে কী হয়, এটা ধর একটা ভার্টিক্যাল জেল পলিঅ্যাক্রিলামাইড, যেখানে আমি স্যাম্পল দিলাম, এখানে আমি চার্জ দিলাম, চার্জ অনুযায়ী স্যাম্পলগুলো মাইগ্রেট করবে এবং এখানে বিভিন্ন ব্যান্ড দেবে, তাহলে এটা ভার্টিক্যালি মুভ করছে। আর এখানে ধর আরেকটা জেল, এখানে স্যাম্পল দিলাম, এই স্যাম্পলটা হরাইজন্টালি মুভ করলো। কীভাবে মুভ করছে সেটা আমি বলছি, এটাকে আমি বলছি হরাইজন্টাল মুভমেন্ট। এবার ধর আমি এখানে একটা জেল চালালাম, এখানে আমি স্যাম্পলটাকে দিলাম, স্যাম্পলটা হরাইজন্টালি মুভ করলো, করে ব্যান্ডগুলো এরকম হরাইজন্টালি দিল, এই যে ভার্টিক্যাল ব্যান্ড না দিয়ে এরকম হরাইজন্টালি দিল। এবার এই যে এটা অলরেডি স্যাম্পলটা সেপারেট হয়ে গেছে, হরাইজন্টাল ব্যান্ড দিয়ে সেপারেট হয়ে গেছে। এবার এইটাকে নিয়ে যদি আমি এখানে ফেলি, মানে পেজ করি, মানে এখন যদি আমি এটাকে আবার সেপারেট করি বাই পেজ, তাহলে এই যেগুলো এই স্যাম্পলটা অলরেডি এই 4টে ব্যান্ডে সেপারেট হয়েছে, এই 4টে ব্যান্ড আবার সেপারেট হবে এইখানে, মানে অনেকটা আমি সেপারেশন পাচ্ছি। এখানে যে ব্যান্ডসগুলো আছে আরও সেপারেট হচ্ছে, তার মানে একটা হরাইজন্টাল সেপারেশন আছে, ওটাকেই আমি আবার ভার্টিক্যালি বসিয়ে আবার জেল চালাচ্ছি, তাহলে ওটা আরও সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি বলছি 2D জেল, মানে 1D হচ্ছে ওয়ান ডাইমেনশনাল আমি হরাইজন্টালি চালাচ্ছি, সেকেন্ড ডাইমেনশনাল আমি এটা ভার্টিক্যালি চালাচ্ছি, তার জন্য 2D জেল। তাহলে এটার টেকনিকটা কি? এটা যে ফার্স্ট যেটাকে আমি বলছি হরাইজন্টাল জেল, যেটাকে আমি বলছি জেল চালানো, সেটাকে বলা হয় আইসো ইলেকট্রিক ফোকাসিং। আইসো ইলেকট্রিক ফোকাসিং মানে কি, এখানে যে জেলটা আছে এই জেলের মধ্যে একদিকে নেগেটিভ চার্জ দেওয়া হয়, একদিকে পজিটিভ দেওয়া হয়। এরকম একটা হরাইজন্টাল জেল থাকে, একটা নেগেটিভ চার্জ থাকে, দিয়ে পজিটিভ চার্জ থাকে। এবং যেখানে নেগেটিভ চার্জ, এই পুরো জেলটার মধ্যে পিএইচটা অ্যাডজাস্ট করা থাকে, মানে এখানে ধরো খুব লো পিএইচ আছে, অ্যাসিডিক পিএইচ, এখান থেকে আস্তে আস্তে পিএইচটাকে বাড়িয়ে 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 এখানে খুব হাই পিএইচ আছে অ্যালকালাইন, মানে এই টোটাল জিনিসটা একটা অ্যাসিড থেকে অ্যালকালাইনে একটা পিএইচ চেঞ্জের মধ্যে বাফার, পিএইচ চেঞ্জের বাফার অনুযায়ী এই জেলটাকে তৈরি করা হয়েছে। এবার এখানে যখন আমি স্যাম্পল দেবো, স্যাম্পলটা দেওয়ার পরে স্যাম্পল নিজের চার্জ অনুযায়ী, তার নিজের পিএইচ অনুযায়ী, যদি এটার যদি চার্জ যদি আমি ধরে নিই পজিটিভ আছে, তাহলে স্যাম্পলটা নেগেটিভের দিকে যাবে, আর এটা যদি দেখি আমি চার্জ নেগেটিভ, তাহলে স্যাম্পলটা পজিটিভের দিকে যাবে। সেই অনুযায়ী সে তার পিএইচ অনুযায়ী সেই স্যাম্পলটা কিন্তু এখানে সেপারেট করে যাবে। সেই প্রোটিন স্যাম্পলটা এখানে সেপারেট করে গিয়ে এখানে এরকম ব্যান্ড হবে, ধর যেগুলো আর কি খুব অ্যাসিডিক সেগুলো গেল এইখানে অ্যালকালাইনের দিকে গেল, এখানটা একটা ব্যান্ড হলো স্যাম্পলের, যেটা খুব অ্যালকালাইন সেটা অ্যাসিডিকের দিকে গেল, এরকম ব্যান্ড হলো। যেগুলো মিডিয়কার সেটা মিডিয়ামে আছে, এরকম ধরে নিচ্ছি আমি 4খানা ব্যান্ড হলো। এই 4খানা ব্যান্ড এইটা হয়ে যাওয়ার পরে এইখানে যেখানে গিয়ে স্যাম্পলটা থেমে যাবে, স্যাম্পলটা এখানে প্রসিড করছে 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 করছে, এখানে কোথায় গিয়েও থামবে না, যেখানে ওর পিএইচ উইল বি ইকুয়াল টু দ্য পিএইচ অফ দ্য জেল। তাহলে যখন পিএইচ ইকুয়াল হয়ে গেল তখন ওখানে কিন্তু ও স্যাম্পলটা থেমে গেল, সেটাকে আমি বলছি আইসো ইলেকট্রিক পয়েন্ট। এই আইসো ইলেকট্রিক পয়েন্ট সেই নিজের পিএইচ অনুযায়ী কিন্তু স্যাম্পলটা মুভ করছে, এদিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে, যেখানে স্যাম্পলের পিএইচ উইল বি ইকুয়াল টু দ্য
pH of the gel সেখানে স্যাম্পল থেমে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য আইসোইলেকট্রিক পয়েন্ট। তাহলে এখানে আমি বিভিন্ন ব্যান্ড পাচ্ছি। এটাকে ধরে আমি আবার যেটা আমি বললাম এসডিএস পেজ চালাবো, তার মানে এখানে অলরেডি ব্যান্ডে সেপারেটেড হয়ে গেছিলো। এটাকে আমি আবার যখন পেজ করলাম, এই ব্যান্ডগুলো আবার নিজস্বভাবে আলাদা করে সেপারেট করলো। এটা এখানে সেপারেট হলো, এটা এখানে সেপারেট হলো, হওয়ার পরে তার মানে এটা আমি মারাত্মক একটা রেজলিউশন পেলাম। মানে এখানে একটা সেপারেট পেলাম, এখানে একটা সেপারেট পেলাম। তাহলে এখানে এরকম একটা ব্যান্ড পাবো আমি ফর ডিজিজ, এরকম একটা ব্যান্ড পাবো ফর নর্মাল সেলস। তাহলে এরকম অনেক ব্যান্ড পেলাম, এখানে ব্যান্ড পেলাম। ধর এখানে 4টে ব্যান্ড পেলাম, এখানে 3টে ব্যান্ড পেলাম। আর নর্মালি দেখছি এখানে 4টে ব্যান্ড, এখানে 2টো ব্যান্ড। আমরা এখানে একটা ডিজিজে এক্সট্রা ব্যান্ড পাচ্ছি। তখন আমাকে জানতে হবে যে তাহলে এই এক্সট্রা ব্যান্ডটা কিসের ব্যান্ড। তাহলে তখন আমি কি করব, এই জায়গাটাকে কেটে ফেলবো। তার মানে আমি নর্মালি এটা কিন্তু বারবার রিপিট করতে হবে, করে কনফার্ম করতে হবে। নর্মালি আমি 2টো ব্যান্ড এখানে পাচ্ছি, সেখানে এই লেন টু এর ডিজিজ আমি 3টে ব্যান্ড পাচ্ছি। তাহলে থার্ড ব্যান্ডটাকে আমি কী করবো, ওখান থেকে কেটে নেব। কেটে এবার এটাকে আমি মাস স্পেকট্রোমেট্রি বা মাল্টিগ্রাফ অ্যানালিসিস করবো, জানবার জন্য যে এটা ঠিক কী, মানে এটা যেটা পেলাম সেটা কিসের জিনিস। তাহলে আমি নেক্সট জিনিসটায় আসছি এক্সপ্রেশনে, সেটা হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি। মাস স্পেকট্রোমেট্রি মানে হচ্ছে আমি একটা প্রোটিনকে জানবার চেষ্টা করছি বাই মিনস অফ ইটস অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস, যেখানে মাস স্পেকট্রোমেট্রি যার জন্য বলা হয়, এটা বেসিক্যালি চার্জ মাস বাই চার্জ রেশিও। মাসকে যদি এম ধরি আর চার্জকে যদি জেড ধরি, মাস বাই চার্জ রেশিওর ওপর ডিপেন্ড করে আমি এই অ্যানালিসিসটা করে, আমি না মানে সবাই এই অ্যানালিসিসটা করে জেনারেলি। এটা ধরে নিচ্ছি সব এলিমেন্টসের একটা অ্যাটমিক মাস আছে, যেরকম কার্বন 12, অক্সিজেনের যেরকম 16, হাইড্রোজেনের যেরকম 11 বোঝা, হাইড্রোজেনের যেরকম 1। তাহলে এটার ওপর ডিপেন্ড করে ও বিভিন্ন কম্পাউন্ডস তৈরি করবে, বিভিন্ন মিক্সচার্স তৈরি করবে। তাহলে প্রত্যেকটা জিনিসে ধরে নিচ্ছি এটা আমার অ্যালানিন, এটা হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন মানে এখানে হাইড্রোজেন আছে, অ্যালানিন মানে হাইড্রোজেনের জায়গায় এখানে মিথাইল গ্রুপ আছে, রেস্ট হচ্ছে সেম। তাহলে এইখানে একটা নাইট্রোজেন যেটা 14, এটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2টো কার্বন, আর 1 2 3 4 5খানা হাইড্রোজেন আছে। সেই অনুযায়ী এর একটা ওয়েট পাবো। সিমিলারলি এটা এখানে যেহেতু H হ্যাজ বিন রিপ্লেসড বাই CH3, তাহলে এটার ওয়েটটাও ভ্যারি করবে। তাহলে একটা পেপটাইড দেখি কি অ্যামিনো অ্যাসিডস আছে, সেই অনুযায়ী কিন্তু যত রকমভাবে অ্যামিনো অ্যাসিড ভ্যারি করবে, সেখানে কিন্তু এই মাসটা বা অ্যাটমিক ওয়েটগুলো কিন্তু আস্তে আস্তে, টোটাল ওয়েট যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ভ্যারি করবে। এবং এটাকে যদি আমি চার্জ করতে পারি, তাহলে চার্জগুলো ভ্যারি করবে। সেই ভ্যারিয়েশনটাকে আমি মেজার করে বলতে পারি যে কোনটা কী জিনিস। তাহলে প্রিন্সিপালটা কি, এখানে প্রিন্সিপাল হচ্ছে ইফ অ্যাটমস বা মলিকিউলস ক্যান বি আয়োনাইজড, দেন দে ক্যান বি ডিফ্লেক্টেড ইন অ্যান ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, দ্য ডিফ্লেকশন ইজ টিপিক্যাল। তার মানে কি, আমি যদি একটা স্যাম্পল পেয়েছি, ধরো ওই ব্যান্ডটাই নিলাম, ওই ব্যান্ডটাকে যদি আমি আয়োনাইজ করে ফেলতে পারি, তাহলে আমি ওটাকে যদি আমি ওই আয়োনাইজড ব্যান্ডটাকে, ধরো এটা পজিটিভলি চার্জ হয়ে গেছে, এটাকে যদি আমি স্ট্রং একটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যাই, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী নিজে ডিফ্লেক্ট করবে। সেই ডিফ্লেকশনটা কিন্তু ইজ টিপিক্যাল, মানে এক একটা স্যাম্পলের এক এক রকম ডিফ্লেকশন হবে ডিপেন্ডিং আপন ইট অ্যাটমিক মাস এবং ডিপেন্ডিং আপন ইস চার্জ। তার মানে কি, যদি মাস, যার মাস যত বেশি হবে বা যার ওয়েট যত বেশি হবে, সে কিন্তু তত কম ডিফ্লেক্ট করবে। আর যত লাইট হবে সে কিন্তু ডিফ্লেকশনটা আরও বেশি করবে। আর চার্জ যাদের বেশি তারা বেশি ডিফ্লেক্ট করবে কম্পেয়ার টু চার্জ যাদের কম। তাহলে এই প্রিন্সিপালের ওপর বেস করেই কিন্তু এই মাস স্পেকট্রোমেট্রিটা করা হয়েছে। এখানে কি করা হয়, স্যাম্পলটাকে নিয়ে ভেপোরাইজ করে নেওয়া হয়, করে এটাকে আয়োনাইজ করা, এটা হচ্ছে আয়োনাইজেশন চেম্বার, সেটাতে ওটাকে আয়োনাইজ করা হয়। আয়োনাইজটা কি করা হয়, একটা ইলেকট্রিক্যালি হিটেড মেটাল কয়েল নেওয়া হয় এরকম, এই ইলেকট্রিক্যালি মানে এতটাই হিট করা হয় যে এখান থেকে আমরা ইলেকট্রন জেনারেট করে, সেই ইলেকট্রনটা দিয়ে এটাকে হিট করা হয়। সেই একটা ইলেকট্রন যখন হিট করে, মানে এই ইলেকট্রনটাকে হিট করে, তখন এই ইলেকট্রনটাও বেরিয়ে যায়। অ্যাজ আ রেজাল্ট এটা তখন পজিটিভলি চার্জ হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা এই স্যাম্পলটাকে আয়োনাইজ করে ফেলছি। এখানে পজিটিভলি চার্জ আয়ন্স তৈরি হচ্ছে, সেই পজিটিভলি চার্জ আয়ন্সগুলোকে আমি তারপরে একটা অ্যাক্সিলারেটরের মধ্যে পাঠাচ্ছি। অ্যাক্সিলারেটর কি না, এখানেও পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জের জন্য কি হয়, এরা ডিফ্লেক্টেড হয় একটা ফাইন বিমে হয়। মানে এখানে যখন
এই আয়োনাইজ পার্টিকেলসগুলো আসছে এরা ছড়িয়ে পড়তে পারে। তাই আমি যদি ওপরেও পজিটিভ চার্জ রাখি, নিজেও পজিটিভ চার্জ রাখি, আর এরা যেহেতু নিজেও পজিটিভ চার্জ, তাই এরা একটা ফাইন বিম মতো তৈরি করবে এটা এবং এটার অ্যাক্সেলারেশনে বেড়ে যাবে, যার জন্য এটা আমি একটা অ্যাক্সেলারেটর এখানে রাখা হয়। তারপরে এটা যখন একটা ফাইন বিমে করে আয়োনাইজ পার্টিকেলসগুলো যখন আসছে, তখন আমি এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিচ্ছি, মানে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই কাজ করছে। তখন কি করে, এই বিমটা কিন্তু ডিফ্লেক্ট করে। এই ডিফ্লেকশন করে বেসড আপন ওর কী কী কনস্টিটুয়েন্ট এলিমেন্টস আছে এবং কতগুলো প্রপোর্শনে সেই এলিমেন্টসের সেই অ্যাটমসগুলো আছে, তা সেই অনুযায়ী এটা ডিফ্লেক্ট করে। যেটা আমি বলছিলাম, লাইট জিনিস কিন্তু বেশি ডিফ্লেক্ট করে, হেভি জিনিস কম ডিফ্লেক্ট করবে, যেগুলো বেশি চার্জ সেগুলো বেশি ডিফ্লেক্ট করবে, যেটা কম চার্জ সেটা কম ডিফ্লেক্ট করবে। সেই ডিফ্লেকশনের একটা ম্যাপ মতো তৈরি হয়, যেটা আবার ডিটেক্টর ডিটেক্ট করে। সেই ডিটেক্টরটা তারপরে সিগন্যাল করে একটা গ্রাফ দেয়, এবং এই গ্রাফটাকেই দেখে আমরা বলে দিতে পারি, মানে গ্রাফটা যারা এক্সপার্টসরা অ্যানালাইজ করে বলে দিতে পারে যে এটা স্যাম্পলটা কী, মানে কী আছে বা এটা কী জিনিস, প্রোটিনটা কী, সেটা কিন্তু ও বলে দিতে পারে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, আচ্ছা এরপরে আমি আসছি, তাহলে এটাই হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি। এরপরে হচ্ছে মাল্টিটফ। মাল্টিটফ হচ্ছে বেসিক্যালি মাস স্পেকট্রোমেট্রিরই একটা বলতে পারিস উন্নত ভার্সন। মাল্টিটফের ফুল ফর্ম হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স। এম স্ট্যান্ডস ফর ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিসঅপশন আয়োনাইজেশন টাইম অফ ফ্লাইট। এই মাল্টিটফ মানে কি? মাল্টিটফ মানে হচ্ছে যে এখানে সেম জিনিস, দেখ এখানে একটা প্রথমে ইনিশিয়াল আয়োনাইজেশনটা যেটা আমরা করি, এখানে যেটা করেছিলাম, এখানে আয়োনাইজেশন করেছিলাম মেটাল কয়েলকে হিট করে। এখানে কাজে আমি আয়োনাইজেশনের মেথডটাকে চেঞ্জ করছি, করে এটাকে আয়োনাইজ করে এটাকে আবার কিন্তু মাস স্পেকট্রোমেট্রিক মানে এমএস মানে হচ্ছে মাস স্পেকট্রোমেট্রিক অ্যানালিসিসেই কিন্তু পাঠাচ্ছি। তাহলে এটার প্রথম দিকে চেঞ্জটা কি না, এখানে আমি যে স্যাম্পলটা সেটা একটা ম্যাট্রিক্সের ভিতর ঢোকাচ্ছি। সেই ম্যাট্রিক্সটা কী হতে পারে? ম্যাট্রিক্সটা হতে পারে 2,4-বেনজয়েক অ্যাসিড হতে পারে, সিনামিক অ্যাসিড হতে পারে, সেরকম টাইপের অ্যারোমেটিক কম্পাউন্ডস সেগুলোকে আমি ইউজ করছি। কারণ অ্যারোমেটিক কম্পাউন্ডের কিন্তু একটা খুব ভালো প্রপার্টি আছে, ও এনার্জি অ্যাবজর্ব করতে পারে। তাই এই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে ম্যাট্রিক্স হিসেবে ইউজ করা হয়। তো এটা যদি আমি স্যাম্পল ধরি, এই স্যাম্পলটাকে খুব কম স্যাম্পল নেওয়া হয় এবং ম্যাট্রিক্সটাই বেশি নেওয়া হয়, একটা ম্যাট্রিক্সের মধ্যে নেওয়া হয়। নিয়ে এইখানে আয়োনাইজেশনের পদ্ধতিটা কি, যে এখানে লেজার দিয়ে হিট করা হয়। এবার এখানে ম্যাট্রিক্সটা কেন নেওয়া হয়েছে? ম্যাট্রিক্সটা এই জন্য নেওয়া হয়েছে কারণ এটা লেজার দিয়ে যেহেতু হিট করা হবে, এই লেজারটা যদি ডাইরেক্ট স্যাম্পলে দেওয়া হয়, স্যাম্পল কিন্তু ড্যামেজড হয়ে যেতে পারে। তাই এখানে আমরা ম্যাট্রিক্সে হিট করছি। ম্যাট্রিক্সটা কি করছে, নিজের এনার্জিটা কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে এই স্যাম্পলের মধ্যে, মানে এনার্জি ট্রান্সফারটা ইনডিরেক্টলি হচ্ছে। তাই জন্য এই স্যাম্পলটা ড্যামেজ হওয়ার থেকে বেঁচে যাচ্ছে। তাহলে লেজার বিমটা প্রথমে ম্যাট্রিক্সকে বেসিক্যালি হিট করছে, সেটা গিয়ে ম্যাট্রিক্স সে এনার্জিটাকে স্যাম্পলের মধ্যে গিয়ে পাঠাচ্ছে। সেই স্যাম্পলটা তারপরে ইলেকট্রনটা হিট করার পরে এটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, এবং যখনও পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে ও কিন্তু ম্যাট্রিক্সটাকে ছেড়ে দিচ্ছে, মানে ডিসঅপশন হচ্ছে। ডিসঅপশন মানে হচ্ছে অ্যাবজর্পশনের অপোজিট। অ্যাবজর্পশন মানে নিজের মধ্যে নিয়ে নেওয়া, ডিসঅপশন মানে ছেড়ে দেওয়া। তাহলে এইটা কিন্তু ডিসঅপশন হয়ে যাচ্ছে বা বেরিয়ে আসছে। এটা যখন বেরিয়ে আসছে আয়োনাইজড ফর্মে, ধর এটা স্যাম্পল ধরে নিচ্ছি, স্যাম্পল প্লাস হয়ে যাচ্ছে, সেই আয়োনাইজ ফর্মে যখন বেরিয়ে আসছে, এটাকে আমি নর্মাল তারপরে মাস স্পেকট্রোমেট্রিক অ্যানালিসিস যেরকম এখানে যা যা করছিলাম, অ্যাক্সেলারেটরে দেওয়া, তারপরে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেওয়া, ওই অ্যানালিসিসটাই করবো, করে রেজাল্ট পাবো। রেজাল্ট ওখানেও গ্রাফ পাবো বেসড আপন ওটার অ্যাটমিক চার্জ মাস রেশিও। যেটা ব্যাপার, মাল্টি প্রোটিন ডেটা ব্যাঙ্ক আছে, সেখানে অনুযায়ী কিন্তু অনেক ডেটা থাকে। আমাদের বিভিন্ন কি বলবো সার্চ ইঞ্জিনস আছে প্রোটিনের, সেখানেও অনেক রকম মাল্টি অ্যানালিসিস করা প্রোটিনের ডেটা দেওয়া আছে। আমরা সেই ডেটার সাথে আমাদের ডেটাকে কম্পেয়ার করে বলে দিতে পারি যে এটা আমাদের মাল্টি দিয়ে যে রেজাল্টটা পেলাম সেটা কোন প্রোটিন। তাহলে এটাই হচ্ছে। তাহলে এখানে ম্যাট্রিক্স, মাল্টিতে ম্যাট্রিক্স কেন বলা হচ্ছে বুঝেছি, কারণ আমরা এখানে ম্যাট্রিক্স ইউজ করছি। ম্যাট্রিক্স অ্যাসিস্ট্যান্ট মানে ম্যাট্রিক্স ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট। লেজার দিয়ে যেহেতু আমি হিট করছি, লেজার। ডিসঅপশন মানে আমি বলেছি আয়োনাইজড হয়ে এটা বেরিয়ে যায়, তাই জন্য ডিসঅপশন। এবং ডিফ্লেকশনের অনেক সময় টাইম অফ ফ্লাইট মাল্টি শুধু হতে পারে নর্মালি, আবার মাল্টি টফও হতে পারে। মানে টফ মানে আমি টাইম অফ ফ্লাইট, এই যে ডিফ্লেক্টেড হচ্ছে মলিকিউল, তার টাইম অফ ফ্লাইটটাকে অ্যানালাইজ করে রেজাল্টটাকে যাচ্ছি।
তাহলে এটাই হচ্ছে মেইন জিনিস, এগুলো আমাকে এই প্রোটিওমিক্সের মধ্যে অবশ্যই পড়বি। সেই প্রোটিওমিক্সের সাথে পড়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনস অবশ্যই পড়বি, অ্যাপ্লিকেশনস অফ প্রোটিওমিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। যেই পেপারে যদি দেখিস কয়েকটা জায়গায় দেখবি সেলডি টফ যেগুলো আছে, অত এক্সেসে যাওয়ার দরকার নেই, কিন্তু আমি যেগুলো পড়লাম সেই ইনস্ট্রুমেন্টেশনগুলো ডিটেলসে পড়বি, পেপারটা থেকে পড়বি। পারলে যদি নিজে কিছু ইনকর্পোরেট করে নোট করতে পারিস, দ্যাট ইজ অলসো ভেরি গুড, ওটা পড়বি। ফাংশনাল মানে প্রোটিওমিক্স কী, স্ট্রাকচারাল প্রোটিওমিক্স কী, এগুলো সব পড়বি। আর ইন টোটালিটি এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।